নমস্কার দর্শক শ্রোতা, এই গল্পের গুচ্ছ চ্যানেলে আমি বিষ্ণু বলছি। আমি আজকে আমাদের এই বন্ধুদের এক জায়গায় এসেছি, ঠিক আছে, বন্ধুদেরকে নিয়ে। তো অ্যাকচুয়ালি বন্ধু হোক ওই দাদাই, ঠিক আছে। এটা আমার পাশে আছে দীপদা, হ্যাঁ। আর চিরঞ্জিতদা, মুখটা দেখাও। হ্যাঁ, এই এনাদেরকে আমরা বন্ধু বলি, আমি আবার দাদাও বলি, সম্মান করি, ঠিক আছে। তো যেহেতু আমার থেকে বয়সটা অনেকটাই উঁচু ওনাদের, ঠিক আছে। তো যাই হোক, আজকে গল্পের গুচ্ছ চ্যানেলে কিছু ভৌতিক আবার গল্প নিয়ে এসেছি। এনাদের জীবনের সাথে ঘটেছিল কিছু সত্য কাহিনী, ঠিক আছে, নানা রকম। তো সেই সব কাহিনীর মধ্যে থেকে দীপদা বলবে তো। দীপদা মুখটা একটু দেখাও, এদিকটা, ব্যাস ব্যাস। হ্যাঁ দীপদা, আজকে তোমার মুখ থেকে আমি তোমার আর একটা সত্য একটা কোনো প্যারানর্মাল, হ্যাঁ, রোমাঞ্চকর ঘটনাটা শুনতে চাই, যেটা তোমার জীবনের সঙ্গে ঘটেছিল ছোটোবেলায় বা বর্তমানকালে এখনও। তুমি কোনটা বললো, ছোটোবেলায়? ছোটবেলায়। হ্যাঁ বলো মাইকটা ধরো। নমস্কার বন্ধুরা, দর্শক বন্ধুরা। গতকাল আমি একটা গল্প বলেছিলাম, একটা ভৌতিক জমিদার বাড়ির ব্যাপারে একটা গল্প বলেছিলাম, যেটা সত্যিকারের হয়েছিল আমার জীবনে। তো সেই ঘটনাটা যেটা হয়েছিল আমার সাথে, সেটা আমি আগের বারে বলেছিলাম। তো আজকে একটা ঘটনা বলবো, যেটা তো যেটা ঘটেছিল মোটামুটি ওই সময়ের দিকেই একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে একটা ঘড়ি, একটা অলৌকিক ঘড়ি। আচ্ছা। বা এটাকে অলৌকিক বলা যায় কি না সেটা আপনারাই বিচার করবেন। কেন অনেক সময় এরকমও হয় যে কখনো কখনো অশুভ শক্তি কোনো বস্তুর ওপরেও ভর করে যায়। মানুষের ওপর তো ভর করেই, কখনো কখনো বস্তুর ওপরেও ভর করে যায়। হ্যাঁ, তো সেরকমই একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। ঘটনাটা মোটামুটি ঘটেছিল 1996 সালে। আমার দিদি একটা ঘড়ি কিনেছিল। তো আমার দিদি একটা ঘড়ি কিনেছিল, সেটাতে নানা রকম ফাংশন ছিল। যেমনি ওতে অ্যালার্ম সেট করা যেত, হ্যাঁ, আবার একটা সুইচ আছে যেটা টিপলে সময়টা মানে কথা আকারে বলতো। যেমনি 1:45 PM বা 2:30 PM সুইচ টিপলে এমনি সময়টা জানাবে, মানে কথা আকারে বলবে সেই ঘড়িটা। অ্যালার্ম সেট করা যেত সেই সময়, সেটা আমাদের জন্য অনেক ছিল। এটা একটা ডিজিটাল টকিং ওয়াচ ছিল যেটা। তো ঘটনাটা সূত্রপাত হয় সেই ঘড়িটাকে কেন্দ্র করেই, ঘটনাটা সূত্রপাত হয়েছিল। আচ্ছা। প্রথমে আমার দিদি ঘড়ি কিনেছিল, তো সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। বেশ অ্যালার্ম সেট করা যেত, তারপরে সুইচ টিপলে কথা বলতো, সেই ঘড়িটা সময়টা জানাতো। হ্যাঁ, তো আমার দেখা দেখি আমার পিসির ছেলে কিনেছিল, আর প্রথমে আমার দিদি কিনেছিল, তারপরে আমার পিসির ছেলেরা কিনেছিল, তারপরে আমি কিনেছিলাম, সবার শেষে আমি কিনেছিলাম সেই ঘড়িটা। আচ্ছা। তো গন্ডগোলটা তখনই ঘটেছিল যখন আমি কিনেছিলাম। প্রথম তো বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম সেই ঘড়িটার অশুভ শক্তির কথা আস্তে আস্তে। হ্যাঁ, তো অশুভ শক্তির কথা আমি বুঝতে পারলাম। হঠাৎ করে এই ঘড়িটা কোনো কারণ ছাড়াই অ্যালার্ম বাজতে শুরু করে দিত, অ্যালার্ম সেট না করা পর্যন্তই। তো প্রথমে আমি ভেবেছিলাম এটা কোনো ঘড়ির খারাপ হবে বা সেরকম কিছু। প্রথমে আমি ভেবেছিলাম যে ঘড়িটা আমি কিছুই করছি না, অথচ ঘড়িটা মাঝে মধ্যে এরকম শব্দ হচ্ছে, হঠাৎ করে টাইমটা বলছে। সাধারণত সেটা শব্দটা কেমন হতো দীপদা? শব্দটা আর কিছুই না, সেই ঘড়িতে টাইমটা বলতো, মানে অটোমেটিক টাইমটা বলতো, মানে না অপারেট করলেও, ঘড়িটা না অপারেট করলেও অটোমেটিকলি ওটা অপারেট হতে থাকতো। খুব ভয়ঙ্কর আসতো না, ঘড়িটাতে সুইচ টিপলে একটা মানে সাউন্ড হতো, মানে ঘড়ির টাইমটা বলতো আর কি। এই ধরো 7টা বাজে, হ্যাঁ, যেরকম নর্মালি যেরকম টাইম বলে, হ্যাঁ সেই সাউন্ডটা হতো আর কি। এই ধরো 7টা বাজে, এখন হয়তো 7টা বাজে, তখন এই ঘড়িটা বলবে 7 PM, এরকম শব্দটা হবে। হ্যাঁ, মানে যখন যেরকম সময় হবে তখন সেরকম বলবে ঘড়িটা আর কি। এটা ঘড়িটার ফাংশন ছিল। আর অ্যালার্ম বাজতো, অ্যালার্ম সেট করলেও অ্যালার্ম বাজতো। তো
আমি দেখেছিলাম যে অ্যালার্ম সেট না করলেও যখন তখন অ্যালার্ম বাজছে। বিশেষ করে এটা হতো রাত্রেবেলায়। আচ্ছা। অ্যালার্ম সেট মানে সাধারণত এটা হওয়ার কথা না, যে আমি তো অ্যালার্ম সেট করিনি, কেন অ্যালার্ম বাজবে হঠাৎ হঠাৎ করে, এরকম হতো। আর যখন তখন মানে টাইমটা বলবে, হ্যাঁ, যেমনি 7 PM, হ্যাঁ, বা 9 PM, এরকম টিপলেই এটা বলতে থাকবে অটোমেটিক, কিন্তু বলার কথা না। যেহেতু আমি অপারেট করছি, মানে যখন অপারেট করবো তখনই বলবে, বোতাম না টিপলেও বলার তো কথা না। হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে অত গুরুত্ব দিইনি। আচ্ছা। তারপরে একদিন আমি খেয়াল করলাম কি, যে আমি ঘড়িটা হাতে পরিনি তখন, ঘড়িটা আমি খুলে দূরে এক জায়গায় রেখে দিয়েছি। তারপরেও সেই শব্দটা আমার কানে ভাসছে, ঘড়িটা অথচ অনেক দূরে রয়েছে, আচ্ছা। তারপরেও সেটা আমার কানে অপারেট করছে না, তাও সাউন্ড হচ্ছে, মানে ওর নিজের মতন সাউন্ড হচ্ছে। আর সেটা মানে আমার কাছ থেকে ঘড়িটা অনেকটা দূরে, মানে হয়তো আমি অন্য ঘরে মানে রেখে দিয়েছি ঘড়িটা, তো সেই ঘরে থেকে শব্দটা শোনার কথা না, আমি যে জায়গায় ছিলাম, মানে এতটা জোরালো শব্দ না যে ওটা অনেক দূর চলে যাবে। আচ্ছা। মানে ঘড়িটা এক কথায় যেখানেই থাক না কেন আমি শব্দটা শুনতে পাচ্ছি। আচ্ছা। এবার আমার সাথে সেটা হচ্ছে। আচ্ছা, মানে তুমি অপারেট করছো না, উইদাউট অপারেটে ওর মতন সাউন্ড হচ্ছে। আর ঘটনা হচ্ছে সাউন্ডটা শুধুমাত্র আমিই শুনতে পাচ্ছি। আচ্ছা, এবারে ওই জায়গাটা তোমার কীভাবে মানে ভৌতিকটা লাগলো? ঠিক আছে, কেননা ঘড়িটা তো খারাপ হয়ে, মানে ইলেকট্রনিক জিনিস যেহেতু, ঠিক আছে, ভুলবশত হতে পারে, মানে ইলেকট্রনিক জিনিস কলকবজা বলা যায় না, কখন কিরকম খারাপ হয়ে যেতে পারে বা অটোমেটিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার ওই জায়গাটা কোনটা ভৌতিকটা লাগলো, ঠিক আছে, আমি সেটা তোমার কাছে শুনতে পাচ্ছি। প্রথম তো আমিও এটা ভেবেছিলাম যে ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই পারে, কোনো যান্ত্রিক গোলযোগ হতেই পারে। এক নম্বর তো সেটা প্রথমেই ভেবেছিলাম, কিন্তু আমার ভুল ভাঙলো। ত্রুটি হতেই পারে, ঠিক আছে। এবারে হ্যাঁ, সেটা আমি এই ভৌতিকটা কীভাবে লাগছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, ওই যে শব্দটা, হ্যাঁ, অনেকটা দূর থেকে আমার কানে ভেসে আসছে। আচ্ছা। জেনারেলি তো এরকম হবার কথা না। না। হ্যাঁ, একটা শব্দ তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো অবশ্যই, হ্যাঁ। যে অনেকটা দূর থেকে তো আমার শোনার মানে ছোট ঘড়ি সাউন্ড খুব একটা বেশি জোরে হবেও না এটা। হ্যাঁ, মনে করো আমি ঘড়িটা অন্য কামরায় রয়েছে, আমি আরেকটা কামরায় রয়েছি। আচ্ছা। শব্দটা বাজলেও মানে শোনার কথা না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। এটা রাত্রিরের দিকেই শুনতে পাচ্ছি। এই জায়গাটায় নিশ্চয়ই কিছু একটা। তখনই আমি বুঝতে পেরেছিলাম। আর আমার পিসির ছেলেকেও জিজ্ঞাসা করলাম, সেই সময় আমার পিসির ছেলেও আমার বাড়িতে মনে হয় কোনো অনুষ্ঠান চলছিল, বাড়িতে জন্মদিন বা সম্ভবত কারোর জন্মদিন হবে, আমার ঠাকুমা বা কারোর জন্মদিন হবে, সেই সময় কোনো একটা অনুষ্ঠান চলছিল, মানে অনুষ্ঠানের পরিবেশ যেরকম হয়ে থাকে আর কি, সবাই ব্যস্ত। হ্যাঁ, তো আমার পিসির ছেলে আমাদেরই সাথেই থাকতো, মানে আমরা সব একসাথেই বড় হয়েছি আর কি। তো আমার পিসির ছেলেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, আমাদের ওই ঘড়ির মতন একটা কোনো শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ। তো আমার পিসির ছেলে বললো, কই না তো। তখন আমি বুঝলাম যে শব্দটা আর কেউ শুনতে পাচ্ছে না, শব্দটা শুধুমাত্র আমিই শুনতে পাচ্ছি। এবার আমি লুকিয়ে লুকিয়ে গেলাম ঘড়িটা যে ঘরে ছিল, এবার আমি কান পাতলাম। যখন বাজছিল ওনারা কেউ শুনতে পাচ্ছিল না, একমাত্র আমিই শুনতে পাচ্ছি। এখানে তো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিশ্চয়ই আছে। তো তখনই আমি বুঝলাম এখানে নিশ্চয় কোনো একটা মানে অলৌকিক কিছু ঘটনা ঘটছে, মানে কোনো আত্মা ওই ঘড়িটার ওপর ভর করেছে। ফার্স্টে কি মনে হচ্ছিল যে এটা আমার মনের ভ্রান্ত ধারণা, এরকম আমার মনে হয়েছিল যে ভ্রান্ত ধারণা, কিন্তু মানে যে সময়টা আমি শুনতে পাচ্ছিলাম সেটা কিন্তু সঠিক হচ্ছিল। এই ধরো 7টাই আমি উদাহরণ দিয়ে বলছি, হয়তো 7টা বাজে। হ্যাঁ, তো আমার তো জানার কথা না 7টা বাজে, তো হঠাৎ বলছে 7 PM। আচ্ছা, ঘড়িটা বললো, তখন আমি কান পেতে তখন আমি ঘড়িটা তুলে দেখলাম তখন সত্যিই 7টা বাজে। তো এরকম এক দুবার না, আমি যতবারই মানে ঘড়িটা মানে শব্দ শুনতে পাচ্ছি ততবারই আমি সময়টা মেলাচ্ছি, ঠিক যে সময় শব্দটা শুনতে পাচ্ছি সময়টাও ঠিক তাই হয়ে যাচ্ছে। ঘড়িটা কিন্তু আমি খুলে রেখেছিলাম। হ্যাঁ, এতটা মিল থাকতে পারে না, যদি মনের ভ্রান্ত ধারণা হতো এতটা মিল থাকতো না। তুমি বলতে চাইছো যে তোমার একটা মনের ভ্রান্ত ধারণা নয়? না, মনের ভ্রান্ত ধারণা ছিল না। আচ্ছা, প্রথমে আমি ভাবছিলাম হয়তো আমার মনের ভ্রান্ত ধারণা। আচ্ছা আচ্ছা। শব্দটা কিন্তু সময়টা কি করে এক হয়ে যায়, সময়টা মিলে যাচ্ছে। যদি এর পরবর্তী পদক্ষেপ তুমি কি গ্রহণ করলে? এর পরবর্তী পদক্ষেপ আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম।
প্রথমে তো ভেবেছিলাম ঘড়িটা কাউকে দিয়ে দেবো, হ্যাঁ প্রথমে তো ভেবেছিলাম ঘড়ির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, কেন আমি বুঝতে পেরে গেছিলাম ঘড়িটা কোনো অলৌকিক ঘড়ি, আচ্ছা আচ্ছা। এটা কাছে রাখা ঠিক না, কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, তো তারপরে ভাবলাম আমি কোনো বন্ধু বান্ধব বা কাউকে দিয়ে দেবো, বিক্রি করে দেবো বা দিয়ে দেবো, কিছু একটা ভেবেছিলাম সেই সময়। হ্যাঁ, তো তারপরে ভাবলাম না, সেটা তার ঘাড়ে এসে পড়বে। হ্যাঁ, প্রথমে ভাবলাম না, তার সাথেও তো তাহলে কিছু বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ তো তারপরে ভেবেছিলাম ফেলে দেবো ঘড়িটা, আবার যদি ফেলেও দিই তখন বাবা বলবে বা মা বলবে হ্যাঁ রে ঘড়িটা কোথায় গেল, বকাবকি করবে। তাও একটা। আর যদি আমি কেউ তোমাকে গিফট করেছিল না তুমি ঘড়িটা আমি প্রথমে আমার দিদি কিনেছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার পিসির ছেলেরাও কিনেছিল, তো তাদের দেখা দেখি আমিও মানে বাবাকে বলেছিলাম একটা আবার ওরকম ঘড়ি লাগবে, তো বাবা তখন কিনে দিয়েছিল। হ্যাঁ, এইভাবে ঘড়িটা এসেছিলো। তো তো তারপরে ভাবলাম ঘড়িটা যদি মানে ফেলেও দিই, তো মা বাবারা আবার জিজ্ঞাসা করবে যে ঘড়িটা কোথায়, তো আমি কিছু বলতে পারবো না। বা এই যে অলৌকিক ঘটনাটা যে ঘটছে, সেটা তো কেউ বিশ্বাসই করবে না। প্রথম কথা, যদি আমি বলি সেটা কেউ বিশ্বাসও করবে না। তো শেষ পর্যন্ত একটা কথা বলবে যে তোর মনের ভুল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয়ত ঘড়িটা হয়তো অনেকদিন তোর কাছে ছিল, একটা মায়া বসে গেছে, এই কথাটা এই কথাটাই বলবে আর কি। কিন্তু তুমি বলতে চাইছি যে তোমার সাথে অন্যরকম কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি এরকম একটা হচ্ছে। হ্যাঁ, এরকম একটা ঘটছিল। প্রথম অতটা জানতে পারিনি। হ্যাঁ, কেননা ঘড়িটা যখন অনেকটা দূরে ছিল, সেই শব্দটাও আসার কথা না, আর যে শব্দটা যখন আসছিল সেটা সঠিক সময় বলছিল। যে কোনো মানুষ ভয় লেগে যায়। সেই ঘটনাটাই আমি আসছি, ঘড়িটার সঙ্গে আমি কি করেছিলাম। তো তার ঠিক কিছুদিন পরের ঘটনা, তারপরে আমার মাও কয়েকবার শব্দটা শুনতে পেয়েছিল। আচ্ছা। যখন আমি স্কুল থেকে ফিরি, আচ্ছা আচ্ছা। স্কুলে তো ঘড়িটা নিয়ে যাইনি, যখন আমি স্কুল থেকে ফিরি মা বলছে হ্যাঁ রে ঘড়িটা থেকে মাঝে মধ্যে আজব আজব শব্দ আসছে। তো তখন আমি আরও ভয় পেয়ে গেছিলাম যে মাও এবার শুনতে পাচ্ছে সেই আজব শব্দটা, তাহলে ঘড়িটা সত্যি সত্যি এটা রাখা যাবে না। এটা আমি আমার ছাদে গেছি, ছাদে গিয়ে 2-4 বার আছাড় মেরেছি সেই ঘড়িটাকে। আচ্ছা আচ্ছা। 2-4 বার আছাড় মেরেও ঘড়িটার কি দেখলাম মানে বিন্দুমাত্র কোনো আঁচড় পড়েনি। তখন আমি আরও ভয় পেয়ে যাচ্ছি। ঘড়িটা অ্যাকচুয়ালি কি ধাতব দিয়ে তৈরি ছিল ওটা, যে ম্যাটেরিয়াল? ঘড়িটা প্লাস্টিকেরই, নর্মাল ফাইবার প্লাস্টিক দিয়ে নর্মাল ঘড়ি থাকে সেরকমই তৈরি ছিল, এমন কিছু বিশেষ। খুব জোরে তুমি বলতে যে তুমি যে খুব জোরে আছাড় মেরেছি, পুরো মানে ওটা ভেঙে যাওয়ার কথা? ভেঙে যাবারই কথা ছিল বেশ কয়েকবার, ঘড়িটার বিন্দুমাত্র কোনো আঁচড় পড়েনি, মানে একটুও চোট হয়নি? একটুও চোট হয়নি। তো আমি তখন মানে ভয় পাচ্ছি, নিশ্চয় এটা কোনো সমস্যা আছে এই ঘড়িটার সাথে, না হলে ঘড়িটা ভেঙে যাবার কথা ছিল। তারপরে ইলেকট্রনিক্স জিনিস জলে চুবিয়ে রাখলে, মানে জলে যদি পড়ে, যদি আমি ডুবিয়ে রাখি জলে, তো খারাপ হয়ে যাবার কথা। আচ্ছা। ঘড়িটা ওয়াটারপ্রুফও ছিল না, আমি অনেকক্ষণ জলেও চুবিয়ে রেখেছিলাম সেই ওয়াটারপ্রুফ ছিল না? হ্যাঁ, ওয়াটারপ্রুফ ঘড়ি ছিল না, কেন এর আগে আমার দিদির ঘড়িটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওই সেম ঘড়ি? আমরা বেশ কয়েকজন ঘড়িটা কিনেছিলাম, আমার দিদি, আমার পিসির ছেলেরা, তারপরে আমি কিনেছিলাম, সবার শেষে আমি কিনেছিলাম। ওদেরগুলো কিন্তু বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছিল। আর আমি এই ঘড়িটা বালতির জলে চুবিয়ে রাখলাম অনেকক্ষণ ধরে, কিন্তু সেই ঘড়িটার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। মানে আমার সন্দেহ আরো ধীরে ধীরে বাড়ছে যে নিশ্চয় এই ঘড়িটাতে কোনো অলৌকিকতা আছে। তখন আমি আরো ভয় পাচ্ছি, না এটা নির্ঘাত কোনো অশুভ শক্তি এর মধ্যে ভর করে রয়েছে এই ঘড়িটার মধ্যে। ঘড়িটা আমার বাবা কিনে এনেছিল। এটা চাঁদনি বাজার থেকে ঘড়িটা কিনে এনেছিল। নতুন অবস্থায় ঘড়িটা কিনে এনেছিল। আর তখন ওই ঘড়িটার খুব চল ছিল, ওই ধরনের ঘড়ি। মানে এগুলো চাইনিজ ওয়াচ হবে, এগুলো চাইনিজ ওয়াচ হবে। আর এই ধরনের ঘড়ি এখনো পাওয়া যায় মার্কেটে। এটা টকিং ওয়াচ নাম ছিল এই ঘড়িটার, যেহেতু এটা থেকে শব্দ হতো, তো সেই কারণেই সম্ভবত একে টকিং ওয়াচ বলা হতো এই ঘড়িটাকে। এটা লাস্ট পর্যায়ে কি হলো, যাই হোক, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে বাবাকে দিয়ে দিয়েছিলাম সেই ঘড়িটা। আমার বাবাই তখন ব্যবহার করতো, আমি আর ব্যবহার করতাম না। তারপরে বেশ অনেক দিন কেটে গেছিলো,
বেশ অনেক দিন কেটে গেছিলো। তারপর আর ভয়ের চোটে আর তুমি ইউজ করোনি, আমি আর ঘড়িটা বাড়িতে কাউকে জানাওনি, বাবাকে সোজা দিয়ে দিয়েছো? হ্যাঁ, বাবাকে সোজা আমি দিয়ে দিয়েছি এই ঘড়িটা, যে বাবা এই ঘড়িটা আমি আর পরবো না, মানে তুমি বলতে গেলে তো বাবা তখন তোমাকে এ করবে, হ্যাঁ, যে এইসব জিনিস হয় এরা তখন তোমার হ্যাঁ। মানে এ করবে, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওই তুমি ভয়ের চোটে আর কি কাউকে কিছু বলেনি, বাবাকে দিয়েছি, না আমি আর তোমার বাবা, বাবা ইউজ করুক এই ঘড়িটা। বাবা তোমার কাজে যেত, ঘড়িটা পড়ে যেত। বুঝতে পারছি। হ্যাঁ, তো ঘড়িটা শেষ পর্যন্ত যতদূর শুনেছিলাম বাবা একবারে টিউবওয়েল থেকে জল খেতে গেছিল, আচ্ছা আচ্ছা জল খেতে গেছিল আর হাত মুখ ধুতে গিয়ে ঘড়িটা ওই জলেই খারাপ হয়ে গেছিল শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে লাস্ট পর্যন্ত বাবার হাতে ওটা, বাবার হাতেই ঘড়িটা একসময় খারাপ হয়েছিল, বাবার হাতেই জিনিসটা নষ্ট হয়ে গেছে, জিনিসটা নষ্ট হয়ে গেছিল। আর যখনই নষ্ট হয়েছিল তখন আমি একটু মানে খুব আনন্দ হয়েছিলাম আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ, যাক মানে ঘড়িটা যখন তোমার কাছে আসছে তখন ওই রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি একটা হচ্ছে যে হ্যাঁ। তোমার কাছ থেকে সে নষ্ট হবে না, তোমার কাছে যেন চিরদিন থাকবে, ঠিক আছে। যখন তোমার হাত থেকে অন্য কারো লোকের হাতে যাচ্ছে তখন কিন্তু সেই জিনিসটা একদম অনায়াসে একটু এ করলে নষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কিরকম কিছু একটা ব্যাপার হয়েছিল, কিছু তো একটা অলৌকিক ব্যাপার হয়েছিল ঘড়িটার তোমার সাথে। সঙ্গে অন্য কারোর সঙ্গে সেটা হয় না, তো আজকের তো এই গল্পটা জানাবেন কেমন লাগলো আপনাদের সবাইকে। চ্যানেলটা বলে দাও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা। আর আমরা ভবিষ্যতে আমরা গল্প তৈরি করছি আপনাদের জন্য, ঠিক আছে। আপনারা মোটামুটি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। এতজন আমরা কাটছি, গল্প করছি, গল্প করছে, আমরা একদম চেষ্টা করছি যে সঠিক ঘটনা, মানে যেটা মানে রিয়েল ঘটেছে, মানে কোথাও দিয়ে শোনা গল্প বা শোনা গল্প হতে পারে, যেটা রিয়েলি যে ঘটেছে সেইগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর ভবিষ্যতে চেষ্টা করব যে অলৌকিক যেসব জায়গাগুলো আপনাদের সচক্ষে দেখানোরও চেষ্টা করব, সচক্ষে সেটার একটা অভিযান চালাবো, মানে ভুতুরে অভিযান যেটা আমরা চালাবো। আমাদের তো অ্যাকচুয়ালি চ্যানেলটা আমরা ভৌতিক নিয়ে ক্রিয়েট করেছি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে। আর যেহেতু এখন বর্ষাকাল, ঠিক আছে, হ্যাঁ, এই সময়টা মোটামুটি বর্ষাকালের সময়, হ্যাঁ, এইসব ভৌতিক রোমাঞ্চকর গল্প একটু চা খেতে খেতে, ঠিক আছে, বা একটু চপ মুড়ি খেতে খেতে খুব ভালো লাগবে, ঠিক আছে। তো এই জন্যই আমরা চ্যানেলটা নতুন এ করেছি, যাতে আমাদের গল্পগুলো শুনে আপনারা আনন্দ পান, ঠিক আছে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, খুবই ভালো হয়, তাহলে আমরা ভবিষ্যতে কী করতে পারি, একটু এগোতে পারি, আর আমরা অভিযানও চালাবো অবশ্যই, যে ভয়ঙ্কর যে জায়গাগুলোর মানে লোককথা অলৌকিকতার, এগুলো আমরা অভিযানও চালাবো। তাছাড়া তো গল্প হতেই থাকবে। আর চিরঞ্জিতা কিছু বলবে কি গল্প? আজকে একটা বলো না, দেখি আমাদের দর্শক বন্ধু আছে, ছোটো করে একটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে একটা শোনাচ্ছি, ঠিক আছে। ওনার তো দুজন সবসময় শোনায়, ঠিক আছে। তো আমি আজকে একটা গল্প শোনাচ্ছি, ওনারা দুজন আমার পাশাপাশি আছে, আর ওই রাস্তাতে চম্পা দেখে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমি যে গল্পটা শোনাচ্ছি এটা আমার বলতে গেলে তখন 13 কি 12 বছর বয়স। হ্যাঁ, তখন ঠিক মামার বাড়িতে আমি যাই, আর মামার বাড়ি হচ্ছে গ্রামের দিকে, আমার মামার বাড়ি, বুঝলি? আমার মামার বাড়ি হচ্ছে গ্রামের দিকে। আর তখন আমি নতুন সাইকেল চালানো শিখছি, সেই হাফ প্যাডেল করে যেরকম চালাই না, আচ্ছা, ওই হাফ প্যাডেল করে চালালাম, ঠিক আছে। এইবারে গ্রামের দিকে তো ওখানে কিন্তু কারেন্ট তখন ছিল না, ইলেকট্রিক ছিল না, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, কত সালের কথা বলছো? এইটা দাদা সালটা তো আমার অতটা ঠিক মনে নেই, তবে 13-14 বছর বয়স। হ্যাঁ, তখন 13-14, এখন যেহেতু আমার 27, তখন আমার বয়স হবে 12-13 বছর। আচ্ছা, হ্যাঁ, 13 হয়তো পা দিইনি, 12 বছর। আমি তখন সম্ভবত 5-6-এ পড়ি, হ্যাঁ, 5 থেকে 6 এরকম পড়ি। তো মামার সাইকেলটা নিয়ে বেশ প্র্যাকটিস করতে মামার বাড়ি থেকে বেরিয়ে, হ্যাঁ, একটা অনেকটা দূরে মাঠের দিকে গিয়েছিলাম, ঠিক আছে। আমি গিয়েছিলাম, আমার সাথে কিছু মামার ছেলে ছিল আর মামার বাড়ির কিছু পাড়ার ছেলে ছিল। তো আমি সাইকেল চালাতে তখন একটু খুব ভালোবাসতাম, ঠিক আছে, যেহেতু নতুন শিখছি, অনেকক্ষণ ধরে করছি। তো ওরা সন্ধে না হতে ওরা সব বাড়ির দিকেই চলে গেছে, ঠিক আছে, যেহেতু ওদের টিউশানি আছে, মা বাবা ভুগবে, ঠিক আছে। এইবারে আমি সাইকেলটা নিয়ে না অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছি, ঠিক আছে। আমি না পুরো আজকে সম্পূর্ণভাবে সাইকেলটা শিখবো, হ্যাঁ, হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল করবো, কেমন করে লোক চালায় আমিও চালানো শিখবো, হ্যাঁ। এই বলে মোটামুটি প্রায় মামার বাড়ি থেকে 20 কিলোমিটারের ওপরে, 20 কিলোমিটারের ওপরে মোটামুটি মানে একটা জায়গায় গিয়েছিলাম,
মানে দূর 20 চলে গেছে? কিলোমিটার পথ অতিক্রম করে, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় গিয়েছি তা আমি জানি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবারে চারিদিকে ওখানকার তখন রাস্তাঘাট বলতে কি শুধু মাটির রাস্তা আর আচ্ছা। ধুলো। হ্যাঁ, আর মাটির রাস্তা ধুলো, আর কোনো গাড়ি ঘোড়াও নেই। আচ্ছা হ্যাঁ, এবারে চারিদিকে গরু টরু আছে, ঠিক আছে, মাঠে চাষ হচ্ছে, গাছপালা ভর্তি। এখন যেরকম আমাদের গাছপালা সব কেটে দিচ্ছে, বাদ করে দিচ্ছে, তখন কিন্তু ওখানে গাছপালা প্রচুর ছিল। আর আচ্ছা আচ্ছা আর তখন ওই বেশিরভাগ ওই বাড়িতে কারেন্ট তো ছিল না, লম্পটের আলো, বাতির আলো, হ্যারকিনের আলো এরম দেওয়া হতো। আচ্ছা আচ্ছা এইবারে একটু না সন্ধে হতেই না পুরো জায়গাটা নির্ঝুম হয়ে গেছে, আচ্ছা বুঝেছো, পুরো জায়গাটা একদম নির্ঝুম। আচ্ছা মানে আমি তো তখন সাইকেল চালান মানে এতে ছিলাম, অতটা খেয়াল করিনি যে কতটা রাত হবে কী হবে। আমি একটা সাইকেল চালানো মানে মতেতে ছিলাম, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওই মতে যে আমি সাইকেল চালাবো, সাইকেলটা ভালো লাগছে। তখন বাচ্চা তো, অতটা আমার বয়স মানে কী বলবো, বয়স হয়নি, অতটা খেয়াল ছিল না যে এতটা রাত হয়েছে, আমি কখন বাড়ি যাবো, কি চিন্তা করবে। ওই সাইকেল চালানোর মতে আমি সারাক্ষণ ওই পথ একবার এখান থেকে ওখান যাচ্ছি, ঠিক আছে, ওই দিকটা এড়িয়ে যাচ্ছি। এইবারে মানে কতটা রাত হয়েছে আমার তখন আর খেয়াল নেই যে কটা বাজে, ঘড়িও নেই, ঠিক আছে। আর ওই সময়টা ফোনও মানে তখন স্মার্টফোনের যুগ ছিল না, ঠিক আছে, আর স্মার্ট ঘড়ি তখন কিরম থাকবে, আর আমার হাতে তো ঘড়ি কোনো এমনিই ছিল না, আচ্ছা ঠিক আছে। এইবারে যখন দেখলাম যে সাইকেল চালাচ্ছি অনেকটা নির্ঝুম হয়ে গিয়ে রাত হয়ে গেছে, তখন মনে পড়লো না বাড়ি গেলে এবার বকাবকি করবে, ঠিক আছে, মামার বাড়িতে। আর মামার বাড়িতে মা বাবা সবাই এসছে, ঠিক আছে, আর আমি মামার বাড়ি থেকেই এতটা দূর পরে এতটা মানে কী বলবো পথ অতিক্রম করে এসেছি, ঠিক আছে, অনেকটা রাস্তা। এবার তোর যেই রাত হয়ে গেছে, রাস্তাটা তো পুরো ইয়ে করে ফেলেছি। হ্যাঁ, আর খুঁজে পাচ্ছি না যে কোন রাস্তা দিয়ে আমি বাড়ি যাবো, আচ্ছা কোন রাস্তা দিয়ে আমি বাড়ি যাবো, ঠিক আছে। গুলিয়ে ফেলে হ্যাঁ, গুলিয়ে ফেলেছি। এবার কি ওখানে তখন কি বাঁশ বন, আচ্ছা আর খড়ের গাদা দেওয়া আছে গোলা, আর মাঠেতে তো ধানের ক্ষেত এখান থেকে দেখা যাচ্ছে। আর পুরো হচ্ছে মাটির যে রাস্তাটায় ধুলো, ঠিক আছে, আর চারিদিকে তোমার ওই কী বলবো মানে পুরো বন জঙ্গল আর গাছ, আচ্ছা কলা গাছ আর বড় বড় গাছ সব রাস্তার পাশে যে গাছগুলো হয় এখন তুমি দেখতে পাবে না, ওখানে আচ্ছা, পুরো আচ্ছা। ফাঁকা করে দিয়েছে, কিন্তু আচ্ছা। তখন গাছ ছিল। একটু সন্ধে হতেই না পুরো জায়গাটা একদম পুরো নির্ঝুম একদম। আচ্ছা তারপরে হ্যাঁ, এইবারে আমি তো বাড়ি যাবো বলে পথ পাচ্ছি না, ঠিক আছে, এবার যা হোক করে চাঁদের আলোতে মোটামুটি একটা পথ ধরেছি মামার বাড়িতে যাবো বলে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তখন লাস্টে সেন্স এসছে না এবারে গেলে তো বাড়ি বকাল করবে, কত রাত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার লাস্টে যখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে আসছি, ঠিক আছে, প্রায় মোটামুটি 20 কিলোমিটার ওপরে তো মামাবাড়িতে গেছিলাম। তো সাইকেল চালিয়ে মোটামুটি যেই 5 থেকে 6 কিলোমিটার পথ অতিক্রম করেছি, একটা জায়গায় না একটা রাস্তায় একটা ব্যাঁকের মুখ আছে, আচ্ছা সেই ব্যাঁকের মুখটাতে, ঠিক আছে, আমি বলছি দর্শক বন্ধুরা এটা আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু এটা আমার পুরোপুরি সত্য ঘটনা জীবনের একদম, ঠিক আছে। ওই রাস্তার ধারেতে একটা ধানের গাদা করে রেখেছে বড়, আচ্ছা ঠিক আছে। একটা মন্দিরও দেখেছিলাম, কিন্তু ওটা কী মন্দির আমি ঠিক জানি না, অতটা বুঝতে পারিনি, কিন্তু একটা মন্দির ছিল যথাসম্ভব, ঠিক আছে। মুসলমানদের কোনো গির্জা বা মন্দির হবে কি আমি মানে বলতে পারছি না, আবার হিন্দুদেরও অতটা, কিন্তু একটা মন্দির মতো একটা ছিল বড় করে, কিন্তু ওটা কিন্তু বাড়ি নয়। আচ্ছা এইবারে আমি যখন ওই না ব্যাকের মুখটা থেকে পাস করে বেরিয়ে আসছি, এদিকে খড়ের যে গাদাগুলো ভর্তি, আমার সাইকেলটা তো আমি হাফ প্যাডেল করে চালাচ্ছি আস্তে আস্তে, আর ওই মাটির রাস্তায় না ধুলো মানে বালি আচ্ছা বালি রাস্তা, টায়ারটা আটকে 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 যাচ্ছে, মানে এবার ওই জায়গাটা মনে হলো না গাড়ির স্পিডটা খুব জোরে হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, মানে পিছন দিয়ে কেউ যেন একটা খুব জোর ফোর্সে আমাকে ঠেলে দিল, আচ্ছা এখনও বললে গা কাঁটা দিয়ে আসছে, ঠিক আছে। মানে সিরিয়াসলি ওই জায়গাটা কী বলবো, মানে একে তো সাইকেল চালাতে পারছি না, উঁচু জায়গা, আর ঠিক ওই জায়গাটা যখন আমি গিয়েছি না, আমি তো প্যাডেল মারি, সাইকেলটা তীব্রভাবে জোরে একটা যেন ঠেলে দেওয়ার মতো হলো। আমি পিছনে ভাবলাম কোনো লোকটোক ঠেললো নাকি, কেননা পথে ঘাটে তখন তো গ্রামের লোক হয়তো থাকতেই পারে, কিন্তু কোনো পিছন দিকে তাকিয়ে দিলাম কোনো লোকটোক কিচ্ছু নেই, পুরো ফাঁকা। কিন্তু যখন তাকালাম না পুরো শুনশান একদম জায়গাটা, পুরো শুনশান টোটালি। এইবারে সাইকেলের গতিটা না তীব্রভাবে দেখি না বেরিয়ে গেল, কোনো হাওয়াও নেই, কিন্তু আচ্ছা। যে হাওয়ার চোটে থাকলে যে হাওয়াও নেই কিন্তু, ঠিক আছে। এবারে আমার না তখন কি বলবো গাটা একটা হিম মতো একটা হয়ে এলো একটা, আচ্ছা হ্যাঁ, বুকটা ধকধক করছে, ঠিক আছে। এবার তখন একটা ভয় লেগেছে, মানে এতক্ষণ ধরে তার আগে যখন সাইকেল চালাচ্ছিলাম, তখন সাইকেল চালানোর খেয়ালে আমার কিন্তু খেয়াল ছিল না যে কতটা রাত হয়েছে কখন বাড়ি যাবো।
যখন সাইকেলটা ঠেলে দিল না আমার, তখন সত্যি বলছি ওই অন্ধকার দেখে আমার পুরো মানে বডিটা পুরো একদম হিম হয়ে গেল একদম। আচ্ছা। মানে পুরো নার্ভাস ফিল করলাম সেই সময়। কিন্তু সাইকেলটা যেরকম কেরিয়া ধরে একটা শুনুন, একটা আচানক যদি কেউ যদি আমার পিছন থেকে সাইকেল ধরে ঠেলে তুমি তো বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার সাইকেল যদি ঢালেতে যদি যায় সেও তুমি বুঝতে পারবে। সেও বোঝা যাবে। কিন্তু ওটা জানো না, কেউ এরমভাবে জোরে এরম টেনে যেন ঠেলে দিল, খুব জোরে এরমভাবে টেনে এরম দ্রুত ঠেলে দিল। আচ্ছা। আমার এখনো পর্যন্ত গা মানে কি বলবো কাঁটা দিচ্ছে ভয়েতে। তখন কি তোমার মনে হচ্ছে তোমার গায়ে কি হ্যাঁ, আমি পুরো স্পষ্ট বুঝতে পেরেছি। এরকম মনে হচ্ছে? না, গায়ে তো কেউ টাচ করেনি, ঠিক আছে, আমার পুরো মনে হয়েছে সাইকেলে কেরিয়া ধরে পুরো ঠেলে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, পুরো এরম টেনে ঠেলে দিয়েছে। ঠেলে বলতে কি পুরো ঠেলেনি, এরম টেনে এরম জোরে ঠেলে দিয়েছে। আচ্ছা। আমি এরম পিছন দিক দিয়ে আবার দেখে এরকম ঠেলে গেছে, মানে বাইক স্টার্ট দিলে এরম পিছন দিকে ঝাঁপিয়ে গেছে। শোনো, এই রাস্তাটা কিন্তু ঢাল নয়, রাস্তাটা আরও যেন উঁচু, কিন্তু হ্যাঁ, আর ঢালে যদি বা সাইকেল গড়াই আমরা তো বুঝতে পারবো, কিন্তু সাইকেলটা না জোরে এরম হাত দিয়ে টেনে এরম ঠেলে দেওয়ার মতো কেস হয়েছে। হ্যাঁ, এইবারে তারপরে পিছন দিকে ফিরে দেখলাম কোনো জায়গায় তো লাইট নেই, কিন্তু কেউ নেই, ঠিক আছে। আর গাটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আমার গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি তো ওখান থেকে কী করবো, ওই হাফ প্যাডেল অবস্থা না, জাগমাগ করে টেনে একদম সোজাসুজি মামার বাড়ির মেন রোডের যে রাস্তাটা, ওখান থেকে উঠবো বলে মানে সোজা টান নিয়েছি। এবারে রাস্তা থেকে আমি তো রাস্তাটা অন্ধকারে বুঝতেও পারছি না। এইবারে কিছু রাস্তাটা পেরিয়ে যাওয়ার পরে কিছুটা একটা চার দোকান ছিল। আচ্ছা। চার দোকানে ওখানে একটা ভদ্রলোক বসেছিল, আরও কতজন চার দোকানে আড্ডা মারছিল, ঠিক আছে, কেউ গামছা গামছা গাইতে ছিল, ঠিক আছে, ওখানকার জনবসতি আর কি। আর কি, হ্যাঁ। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই মেন রোডটা কোথায়, ঠিক আছে, যে আমাদের মামার বাড়ির যে রাস্তার যে মেন রোডটা হয়, ঠিক আছে, আমি বললাম যে এই ফুলতলার মেন রোডটা কোথায়। বলছে তুমি এই পাশ দিয়ে চলে যাও, শর্টে হবে, ও পাশ দিয়ে অতটা ঘুরো না, নির্জুম জায়গা হবে। তো আমি একটা সরু রাস্তা থেকে, সেটা একটা আল মতো করা আছে জমির পাশ, ঠিক আছে, আচ্ছা। সেখান থেকে যাওয়া করে সাইকেলটাকে হাঁটিয়ে নিয়ে টেনে 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 একদম মাটির উপর দিয়ে চলে গেছে, গিয়ে মেন রোডে উঠে সোজা মামার বাড়ির দিকে একদম সাইকেলে প্যাডেল মেরেছি। আচ্ছা। এবারে বাড়ি এসেছি, হাত পা ধুইলাম, ঠিক আছে, সাইকেলে তো বালি ধুলো ভর্তি হয়ে গেছে, আমি হাফ প্যান্ট পরেছিলাম তখন, পা হাত পা পুরো ধুলো, একদম পায়েতে জুতো একদম ধুলো ফুলো টোটালি ভর্তি, ঠিক আছে। আর বাড়ি এসে জিজ্ঞাসা করেছে কোথায় গিয়েছিলিস। হ্যাঁ, বাড়িতে জিজ্ঞাসা করেছে তুই কোন জায়গা ছিলিস। তা আমি পুরো এখন বলিনি, আমি জানি অতটা দূর বললে তো নাই বকাবকি করে নাই মারবে, ঠিক আছে। এইবারে কেউ কি তার মানে ছেলেদের, ঠিক আছে, বা সন্তানদের মানে অনেকটা কি ইয়েতে কি ছাড়তে চায় এই অন্ধকারের সময়। অতটা পথে আমি অতিক্রম করে ফেলেছি, বললে তো মারবে আমাকে। সেটাই। এমনি ভয় ছিল আমার ছোটোবেলায়, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য আমি আর বলিনি। আমি বলেছি ওই খেলার মাঠের দিকে ছিলাম, ওখানে ফুটবল খেলা হচ্ছিলো, আমি দেখছিলাম, ঠিক আছে। তো আমি আর ওই ঘটনাটাও বলিনি যে আমার সাইকেল টেনে ঠেলে দিয়েছে, তখন পর্যন্ত গাটা না ঠান্ডা ঠান্ডা হয়েছিল, হিম হয়েছিল। বাড়ি এসে ওই কলের জলে চোখে মুখে জল টল দিয়ে আমি বাড়ি এসে টোটালি মামাদের দাবায় শুয়ে পড়েছি। ওই তখন ওই কিছু মুড়ি একটু বিস্কুট টিস্কুট খেয়েছিলাম, খেয়ে আর শুয়ে ওই চিন্তাটা করছি। আমি না এই ঘটনাটা বলবো না আমি এখন, ঠিক আছে, এক্ষুনি বললে আরও বকাবকি করবে, ঠিক আছে, আরও বকাবকি করবে, মারবে টারবে, ঠিক আছে। ও হ্যাঁ, বেকার মা বাবাদের চিন্তা দিয়েও লাভ নেই, কেন ওনারা এই ঘটনাটা শুনে যে আমার ছেলে কোথায় ছিল, এরম হয়েছে কেন, তখন কিন্তু ওনারাও একটা কিন্তু চিন্তাইতে পড়ে যাবে। আমি আর বলিনি টোটালি, আচ্ছা। বুঝতে পেরেছো? এইবারে কি হয়েছে, তা আমি এই ঘটনাটা স্কুলে গিয়ে বন্ধুদেরকে জানিয়েছি, আচ্ছা। প্লাস আমাদের পাড়াইতে যারা থাকে তারা জানি, কিন্তু বাবা মাকে এখনো পর্যন্ত জানায়নি। এখনো পর্যন্ত এত বছর বয়স হয়ে গেছে তো, 27 বছর বয়স, ঠিক আছে, আমি কতটা গুছিয়ে বলতে পারছি জানি না, ঠিক আছে। তো আমি যতটা, আমার এটা কিন্তু টোটালি সত্য ঘটনা, ঠিক আছে, আমিও এক জায়গায় যাবো বলে তাড়াহুড়ো করছি, তাই আজকে এপিসোডটা শেষ করবো বলে, ঠিক আছে, এনারাও বেরিয়ে যাবে। তো মোটামুটি আমি এখনও পর্যন্ত 27 বছর বয়স হয়েছে, ওই ঘটনাটা কিন্তু আমি বাবা মাকে এখনও জানাইনি, শুধু বন্ধুবান্ধবদের কাছে জানিয়েছি। তো ওনারাই, বন্ধুবান্ধবরা যারা আছে ওরাই আমাকে উৎসাহ দিয়েছে, ঠিক আছে। তো বাবা মার কাছে এখনও আমি ভয়ের চোটে জানাই বলিনি, বুঝতে পেরেছো। তো দর্শক বন্ধুরা, তো মোটামুটি আজকে দীপদা গল্প বললো, আজকে আমিও বললাম, ঠিক আছে, যতটা আমার জীবনের সাথে ছোটোবেলায় প্যারানর্মাল কিছু ভৌতিক ঘটনারা মানে হয়েছিল। তো পরবর্তী সময়ে আমাদের চিরঞ্জিতদা শোনাবে, তো উনি আজকে শোনাতে পারলো না, ওনার আজকে এটা নেই, ঠিক আছে। হ্যাঁ, গল্পের মতো ওনার আশা নেই, উনি বলছে আমি পরের দিন শোনাবো, আজকে আমার ভালো লাগছে না। তো ঠিক আছে, আমাদের দীপদা আজকে শোনালো, আমি শোনালুম। পরবর্তী দিনে
আমরা তিনজনই চেষ্টা করব আপনাদের গল্প কিছু বেশিটা সময় নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য। তো আজকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে একদম যে আপনাদের কিরকম লাগছে, তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে। আজকের জন্য এই পর্যন্ত শেষ। দর্শক বন্ধুরা, আপনারা একটা কাজ করবেন, ঠিক আছে? আমরা তো এই কম বয়সী কটা ছেলে ভিডিও করছি, আপনারা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে কী হতো, আমরা একটু ভালো লাগবে, মোটিভ পাবো, ঠিক আছে? আর ভালো ভালো রোমাঞ্চকর গল্প শোনাবো। এখানে কোনো ভুয়ো গল্প নয়, পুরো জীবনের সাথে ঘটনা, সত্য কাহিনী। যতটা জানবো ততটাই বলবো, কোনো রকম বানিয়ে এখানে গল্প আমরা বলতে আসিনি, ঠিক আছে? তো আজ তাহলে এই পর্যন্তই শেষ দর্শক বন্ধুরা।